যারা বিচারের আওতায় আসার কথা যদি তারা না আসে, তাহলে তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড এটা তারা করার চেষ্টা করবে। 2 হচ্ছে তাদের হাতে অবৈধ অস্ত্র ছিল, এটা প্রয়োগ করার চেষ্টা করবে। 3 হচ্ছে তাদের কাছে অবৈধ কালো টাকা ছিল, এটা তারা নির্বাচনে কাজে লাগাবার চেষ্টা করবে। খুব স্বাভাবিকভাবেই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে না। বিএনপি এবং জামাত আগামী নির্বাচনের ব্যাপারে প্রশ্নে প্রায় একই ধরনের মতামত দিয়েছে, কিন্তু বিচার নিশ্চিত করতে বা সংস্কার বাস্তবায়নে সরকার রোডম্যাপ দিচ্ছে না কেন? বিএনপি জামাতের তো এই ব্যাপারে, বিএনপি জামাত আরও যারা আছে তারা এগুলোর প্রশ্নে প্রায় একমত, বিচারের ব্যাপারে, সংস্কারের ব্যাপারে, নির্বাচনের ব্যাপারে। তো এখানে রোডম্যাপ দিচ্ছে না এটা যেমন ঠিক, কিন্তু এটাও ঠিক যে সরকার কিন্তু প্রত্যেকটা সেক্টরের জন্য একটা কমিশন করে দিয়েছে এবং সেই কমিশনগুলো কাজ করছে। সেই কমিশনে রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তাবনা ইতিমধ্যে উপস্থাপন করেছে এবং সেই প্রস্তাবনা নিয়ে আবার কমিশনগুলোর সাথে ইতিমধ্যে আলোচনা হয়েছে। আমার তো বোধহয় কিছু কাজ তো এগিয়েছে এবং একটা জায়গায় সরকার রাজনৈতিক দলগুলো আলোচনার ভিত্তিতে কিছু ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু একেবারে দৃশ্যমান যে ডেভেলপমেন্টটা প্রয়োজন সেই জায়গাটা আমরা পৌঁছতে পারি নাই। বিধায়ী কিন্তু জামাত বলে যে নির্বাচন প্রয়োজন, কিন্তু তার চেয়েও বেশি প্রয়োজন হচ্ছে সংস্কারগুলো এবং বিচারটা দৃশ্যমান কিছু হয়ে ইলেকশনে আমাদেরকে যেতে হবে, এগোতে হবে। না হলে ইলেকশনটা সেই আগের মতোই আবার আল্লাহ না করুন একটা তথাকথিত ইলেকশন হিসাবে পরিগণিত না হয়, সেই জায়গাটা আমরা গুরুত্বের সাথে নিচ্ছি। এবং সেই কথাটা গতকাল আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান উনি আবার পরিষ্কার করেছেন যে বিচার, সংস্কার এবং নির্বাচন সুষ্ঠু করার জন্য যে বিষয়গুলোকে সামনে রাখা দরকার সেগুলো করে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচন। তবে অবশ্যই এই 3টা জিনিসকে ম্যান্ডেটরি ধরে তারপরে এগোতে হবে, না হলে উনি কিন্তু একটা শব্দ ব্যবহার করেছেন, আল্লাহ ভালো জানেন কবে ইলেকশন হবে। সংস্কার, বিশেষ করে নির্বাচনী ব্যবস্থাকে পুনর্গঠন ছাড়া কি সুষ্ঠু নির্বাচন সম্ভব? অসম্ভব। এটা অসম্ভব 3 কারণে। 1, যারা বিচারের আওতায় আসার কথা যদি তারা না আসে, তাহলে তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড এটা তারা করার চেষ্টা করবে। 2 হচ্ছে তাদের হাতে অবৈধ অস্ত্র ছিল, এটা প্রয়োগ করার চেষ্টা করবে। 3 হচ্ছে তাদের কাছে অবৈধ কালো টাকা ছিল, এটা তারা নির্বাচনে কাজে লাগাবার চেষ্টা করবে। খুব স্বাভাবিকভাবেই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে না। আপনাদের নিবন্ধন ও প্রতীক সমস্যা এখনো সমাধান হয়নি, 8 মাস পেরিয়ে গেছে, অনেকের অনেক দাবি পূরণ হলো, কিন্তু আপনারা কেন পারলেন না? জামাত ইসলামী দেশকে অগ্রাধিকার দিয়ে কাজ করে। আমরা শুধু মুখে বলি না, ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশ বড়, জি, এগুলো অনেকে মুখে বলে, আর জামাত ইসলাম এটা কাজে প্রমাণ করতে চায়। সেজন্য দেশ পরিবর্তনের সাথে সাথেই জামাত ইসলামী এটা মনে করে নেয় যে কালকেই আমাদের দাবি নিয়ে মাঠে নেমে যাওয়া উচিত। আমরা মনে করেছি দেশের পরিস্থিতিটা আগে মানে স্থিতিশীল হোক, এরপরে আমাদের নেতা জনাব এটিএম আজহারুল ইসলাম, নিশ্চয়ই উনি একজন মজলুম মানুষ, আমরা পরিষ্কার বলেছি কোনো রকম ষড়যন্ত্র করে ওনাকে আর 1 দিন, 1 ঘন্টা, 1 মিনিট, 1 সেকেন্ড, 1 ন্যানোসেকেন্ড, মাইক্রোসেকেন্ড ওনাকে ভিতরে রাখা এই গণ অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা, বেইমানি করার সামিল। আমাদের সরকার মানে এখন অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে তারা এ বার্তা দিয়েছেন যে আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই ওনার মুক্তি নিশ্চিত করা হবে। আমরা সে অপেক্ষা আছি। আশা করি আগামী 22শে এপ্রিল যে তারিখ নির্ধারণ করা আছে সেখানে আমাদের শ্রদ্ধাভাজন নেতা, মজলুম জননেতা এবং যিনি এই আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলনের কারণে গ্রেপ্তার হয়েছেন এবং এই মিথ্যা মামলার তিনি শিকার হয়েছেন, ন্যূনতম সম্পর্ক নেই ওনার সাথে। এবং ইতিমধ্যে যে বর্তমান প্রসিকিউশন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যারা আছেন তারা এটা বলেছেন যে এটা রীতিমতো বিচারিক একটা হত্যাকাণ্ড ছাড়া আর কিছুই নয়। এ কথা বলার পর এটিএম আজহারুল ইসলামকে আর 1 সেকেন্ডও ভিতরে রাখার কোনো যৌক্তিকতা নাই। তারপরও যেহেতু এটা একটা আইনি প্রক্রিয়ার মধ্যে আছে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, একই সাথে আমরা কিন্তু কঠোর ভূমিকা পালন করতে যদি হয় সেটা করব। বাট এটিএম আজহারুল ইসলামকে আমরা অতিসত্বর মুক্ত মানুষ হিসেবে আমরা দেখতে চাই। আর একই সাথে জামাত ইসলামের নিবন্ধন তো কেড়েই নেওয়া হয়েছে ফ্যাসিস্টদের মানে কারণে, তারা তাদের সুবিধার জন্য করেছে। তো এখন তো ফ্যাসিস্টরা নেই, ফ্যাসিস্টদের বিদায় হয়েছে, বিপ্লবীরা আছে। তো ফ্যাসিস্টরা নাই, ফ্যাসিস্টদের
মানে কোনো আমাদের উপরে প্রয়োগ করা অবৈধ নির্দেশ আমাদের উপরে কার্যকর থাকবে কেন? এটা তো হইতে পারে না। এটা দুটো সাংঘর্ষিক। যেই বিপ্লবীরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছে সেই বিপ্লবীদের নিবন্ধন তো সরকারেরই দায়িত্ব ছিল, যেটাকে আমাদের কাছে তাদের নিজ দায়িত্বে এটা তারা ফিরিয়ে দেবে। আমরা এখন তারা যেহেতু আইনের প্রক্রিয়ার কথা বলেছেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা বিশ্বাস করি কোনো ষড়যন্ত্র যেন এর পিছনে কাজ না করে, কারণ কোনো ষড়যন্ত্র করে বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধন, প্রতীক এবং আমাদের শ্রদ্ধেয় নেতা এটিএম আজহারুল ইসলামকে মানে অন্যায়ভাবে আটকে রাখা যাবে না। জি, নাগরিক সমাজের অনেকেই ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় দেখতে চান। ব্যক্তিগতভাবে আপনি কি মনে করেন? নাগরিকদের মধ্যে এই প্রত্যাশা আছে। এই প্রত্যাশার পিছনে কারণও আছে। কারণটা হচ্ছে এই যে ধরেন 5 বছর দেখতে চাওয়াটা তো তাদের একটা প্রত্যাশার জায়গা। জনগণের অনেক প্রত্যাশা থাকে। এই প্রত্যাশার পিছনে তো আবার যুক্তিও থাকতে হবে, কারণ নির্বাচন ছাড়া একটা সরকার, অনির্বাচিত কোনো সরকার একটা দেশ এবং জাতির জন্য ঝুঁকিপূর্ণ। সেই জায়গায় যে কথা উঠেছে এখন, এটা গ্রামে তো আমরাও, আমার এলাকায় আমি যাওয়া আসা করি, ঢাকাতেও একজন কর্মী হিসাবে আমি এখানে দাঁড়িয়ে কাজ করি। এটা আমাদের কাছে লোকেরা বলে যে ভাই, এরকম সিরিয়া, শ্রীলঙ্কা, যেখানে এরকম মানে বিপ্লবী সরকার এসেছে বা গণঅভ্যুত্থানের মধ্যে সরকার, তাদেরকে একটা সময় দিতে হয়। মানে আপনাকেও কিন্তু এটা ভাবতে হবে, আমাকেও ভাবতে হবে। জনগণ যেটা ভাবছে, আপনি যে জনগণের কথা বলছেন সেই জনগণের সংখ্যা কত এটা তো আমরা জানি না। তো সেই জায়গাটা আমার মনে হয় ন্যূনতম একটা সময়, 5 বছর হোক, 3 বছর হোক, 2 বছর হোক, তো আমরা তো সেটাকে ধরেই কিন্তু, না হলে তো 3 মাসের মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথা ছিল। এটা জনগণের প্রত্যাশার কারণেই, যেহেতু জনগণই প্রফেসর ইউনূস সাহেবকে ক্ষমতায় বসিয়েছেন। উনি ক্ষমতায় এসে কিন্তু বলেছেন, আমি ক্ষমতায় আসিনি, আপনারা আমাকে বলেছেন, আমি আপনাদের আহ্বানে সাড়া দিয়েছি মাত্র। এবং উনি ছাত্রদেরকেও বলেছেন, প্রথম দিনে উনি উদ্বোধনী বক্তব্যে কথা বলেছেন জাতির উদ্দেশ্যে। সুতরাং জনগণ না চাইলে উনি থাকবেন না। জনগণ যদি মনে করে যে দেশের বিচার, সংস্কার, নির্বাচনী কাঠামোর ভিত তৈরি করার জন্য প্রয়োজন, সেটা জনগণের এই চিন্তা, দৃষ্টিভঙ্গি, সুশীল সমাজ, রাজনৈতিক দলগুলো আলোচনার ভিত্তিতে যদি একটা সময় ওনাকে আমরা দিয়ে দেশের কল্যাণ হয়, সেটা তখন চিন্তা করা হবে। আবার যদি মনে করি যে না, নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে, বিচার কিছুটা হয়েছে, সংস্কারের জায়গাটা কিছুটা সম্পন্ন হয়েছে, সেই জায়গাটা আমার তো মনে হয় প্রফেসর ইউনূস সাহেব উনি বারবারই বলছেন যে ডিসেম্বর টু জানুয়ারির মধ্যে উনি ইলেকশন করে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার কাজ সম্পন্ন করতে যাচ্ছেন। নির্বাচনের পর যারা ক্ষমতায় আসবে, আপনি কি মনে করেন তারা যদি ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট হিসেবে তাদের সরকারে রাখেন তাহলে লাভবান হবেন? প্রফেসর ইউনূস সাহেব একজন স্বনামধন্য মানুষ, রাজনীতি সচেতন মানুষ। দেশের বাইরে ওনার একটা সুনাম আছে। আমরা তো দেশের জনগণ হিসাবে দেশের কল্যাণ চাই, এবং রাজনৈতিক দলগুলো যদি একমত হয় নির্বাচন পরবর্তী সিচুয়েশনটা কী হবে, তখন এটা নির্ধারিত হবে যে কোন ধরনের রাজনৈতিক মতাদর্শের সরকার গঠিত হচ্ছে, সেই রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি কী হবে, আমরা কতটা উদার হতে পারবো, সেটার উপরে নির্ভর করবে যে প্রফেসর ইউনূস সাহেবকে দেশের কল্যাণে ওনাকে কতখানি কাজে লাগানো সম্ভব। এটা তখন জনগণের ম্যান্ডেটের উপরে যে সরকার আসবে, আমার তো মনে হয় জনগণ এটাকেও প্রায়োরিটি দিবে যে প্রফেসর ইউনূস সাহেবকে কোন দল বা কোন রাজনৈতিক সংগঠন তাকে সামনে রেখে বা তাকে কাজে লাগিয়ে সামনের দিকে দেশ গঠনে ভূমিকা রাখবে, সেটাকে জনগণ সামনে রেখেই রাজনৈতিক দলগুলোকে ভোট দেবে বলে আমার বিশ্বাস। এবং সেটার আলোকে প্রফেসর সাহেবকে তখন আমরা কতখানি কাজে লাগাতে পারবো এটা নির্ধারণ করা যাবে। আপনারা বলেছেন ইসলামী দলগুলো নিয়ে জোট করবেন। বেগম জিয়া, তারেক রহমানের সঙ্গে আপনাদের আমির ডক্টর শফিকের সাক্ষাতের পর নতুন গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে আপনারা বিএনপি জোটেই থাকছেন এবং বিএনপির সঙ্গে ক্ষমতায় অংশীদার হচ্ছেন। আসলে কোন পদে যাচ্ছেন? এটা তো আপনার প্রশ্নের মধ্যে আছে, এটা গুঞ্জন। তো গুঞ্জন তো বাস্তবতা না। আপনি যদি গুঞ্জন শব্দটা ব্যবহার না করতেন তাহলে হয়তো আমি বলতাম যে হ্যাঁ, এটা একটা বাস্তবতা আছে। তো গুঞ্জন তো আসলে গুঞ্জনই। রাজনীতিতে এরকম অনেক গুঞ্জন থাকে। আমিরে জামাত গতকাল তার মিট দ্য প্রেসে পরিষ্কার করেছেন, সেখানে রাজনৈতিক ব্যক্তিদের যেহেতু আলোচনা হয়েছে,
রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সেখানে, ঊর্ধ্বতন নেতৃবৃন্দ তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন, কিন্তু সেখানে ডিসিসিভ কোনো বিষয়ে আলোচনা হয় নাই, সিদ্ধান্ত গ্রহণ করার মতো কোনো আলোচনা সেখানে হয় নাই। একেবারে প্রাইমারি লেভেলে সামগ্রিক কিছু বিষয়ে আলোচনা হয়েছে, যেটার উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্তে আসা যায় বা আসা যাবে এরকম কোনো আলোচনা সেখানে হয়নি। তার অর্থ হচ্ছে নির্বাচন, জোট, অংশীদারিত্ব বা পরবর্তীতে বিরোধী দল, সরকারি দল, এটা তো জনগণ নির্ধারণ করবে, এটা তো একটা মিটিংয়ে সিদ্ধান্ত হবে না। এটা আওয়ামী লীগ বিএনপি মিটিংয়ে ডিসিশন নিয়ে তো এই ইখতিয়ার তাদেরকে দেওয়া হয় না যে আমরা সরকারি দল, আপনারা বিরোধী দল, এটা হইতে পারে না। এটা আগে 15 বছর হয়েছে, এটা একটা দেশ ঠিক করে দিত, এটা একটা মহিলা ঠিক করে দিত। সেই জায়গা থেকে তো বাংলাদেশকে আমরা সবাই মিলে জীবন দিয়ে, রক্ত দিয়ে উদ্ধার করেছি। সুতরাং এখন যদি আবার আমরা এই কথা বলি যে কোনো একটা মিটিংয়ে ডিসিশন হচ্ছে, এটা তো তাহলে সেই ফ্যাসিস্টদের কথা। এটা অসম্ভব, অবাস্তব এবং অকল্পনীয় একটা ব্যাপার, এবং শুধু গুঞ্জন না, এটা অতিরঞ্জিতভাবে এটা প্রচার করা হচ্ছে। জি।